হ্যালো প্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দশম শ্রেণী জেনারেল ইলেকট্রনিক্স ১ দ্বিতীয় পত্র বিষয় কোড 6223 ষষ্ঠ অধ্যায় টিভি পিকচার চুপ এই চ্যাপ্টার সম্বন্ধে আলাপ করব। তো এই টিভি পিকচার চুপ শুধু আমার শিক্ষার্থীদেরই প্রয়োজন হবে তা না, যারা এই ইলেকট্রনিক্স লাইনের সাথে আছে, যারা এই ভিডিও নিয়ে কাজ করতেছে বা টেলিভিশন নিয়ে কাজ করতেছে, তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। তাই আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব এটাকে সুন্দরভাবে আপনাদের বোঝার মতো ব্যাখ্যা দিতে। পিকচার চুপ কই প্রকার, সেটা হলো ওই মনোক্রম পিকচার চুপ একটা আছে। এই মনোক্রমটা হলো আমাদের সাদা কালো টেলিভিশনের জন্য। মনোক্রম হইল সাদা কালো টেলিভিশনের জন্য। আর এই তিনটা গান আছে, ডেল্টা গান, প্রিসিশন ইন লাইন, সোনি ত্রিনিত্রম, এটা হলো কালার টিভির জন্য। তাই আমি এইগুলোকে প্রত্যেকটাকে একটা একটা করে ব্যাখ্যা দিব। সাদা কালো পিকচার চুপে বিভিন্ন অংশের নাম, কি কি নাম আছে সেটা একটু আমরা দেখে নিই। গ্লাস এনভেলপ, গ্লাস যে এনভেলপ কথাটা এখান থেকে আসে। যেমন খাম, আমরা জানি চিঠির খাম, সেই চিঠি খামের ভিতরে চিঠিটা খুব নিরাপদে থাকে। বা এটা তো খাম ছিঁড়ে গেলে তো সেটা কিছু করার নাই, যেমন পিকচার চুপ ভেঙে গেলেও তো কিছু করার নাই। ওই জন্য পিকচার চুপের ভিতরে বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলো আছে, বিভিন্ন এলিমেন্টগুলো আছে। সেই এলিমেন্টগুলোকে নিরাপদে রাখার জন্য এই পিকচার চুপটা, এই পিকচার চুপ এই গ্লাস কাভারটা দিয়ে রাখা হয়েছে। ওই গ্লাস কাভারটা কি গ্লাস এনভেলপ বলা হয়। ইলেকট্রন গান, তারপরে কি আছে, ইলেকট্রন গান আছে। এই ইলেকট্রন গান মানে ইলেকট্রন বিম তৈরি করার জন্য ইলেকট্রন গান অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো ইলেকট্রন গান তৈরি করার জন্য বিভিন্ন এলিমেন্টগুলো আছে। এই প্রত্যেকটা এলিমেন্টে প্রত্যেকটা কাজ আছে। এই এলিমেন্টগুলো নিয়ে ইলেকট্রন গান সৃষ্টি। সে ইলেকট্রন গান থেকেই ইলেকট্রন বিম সৃষ্টি হয়। আরেকটা আছে ডিফ্লেকশন কয়, ডিফ্লেকশন। এই যে ইলেকট্রন বিম সৃষ্টি হয়েছে, সেই ইলেকট্রন বিমকে যদি নাড়াচাড়া করা না হয় তাহলে ইলেকট্রন বিম এই মাঝখানে বসে থাকবে। এই মাঝখানে বসে থাকলে তো আমরা পুরো পিকচার চুপে আলো পাবো না। পুরো পিকচার চুপে আলো পাওয়ার জন্য মুভমেন্ট করতে হবে, হরিজেন্টালি এবং ভার্টিক্যালি মুভমেন্ট করতে হবে। সেই ইলেকট্রন গানকে মুভমেন্ট কোন অংশ করায়, এই ডিফ্লেকশন কয়েল করায়। এই ডিফ্লেকশন কয়েলে আমি বাস্তব রূপটাও দেখাবো। এই ডিফ্লেকশন কয়েলের চেহারাটাও আমরা আমাদের আলাপ আলোচনার ভিতরে চলে আসবে। তারপর ফসফর স্ক্রিন, এই যে স্ক্রিন আছে, স্ক্রিনে ফসফর দেওয়া আছে, ফসফর দেওয়া আছে। ফসফরের কাজ তো আমরা জানি, সামান্য পরিমাণ আলো যদি ওখানে পড়ে তাহলে ওখান থেকে বেশি পরিমাণ আলো বিচ্ছুরিত হয়, তাহলে ওই ধরনের ফসফর আছে। তবে কালার টিভির ক্ষেত্রে রেড, গ্রিন, ব্লু তিনটা ফসফরই থাকে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে শুধু সাদা ফসফরই থাকে। তাহলে এই ফসফর স্ক্রিন। তারপর ফেস প্ল্যাট, এই সামনে যে এটাকে ওই ফসফর স্ক্রিনগুলোকে মেখে রাখার জন্য যে সামনে একটা প্লেট থাকে, ওইটাকে ফেস প্লেট বলা হয়। আর একটা হইলো বেইস, বেইস হইলো এই যে বেইস, এই জিনিসটাকে বেইস বলা হয়। ওই বেইজের সাথে পিনগুলো আছে। আমাদের ওই যে পিসিবি থেকে, কালার টেলিভিশন হোক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন হোক, পিসিবি থেকে একটা কানেকশন আইসা এই পিনের সাথে কানেকশন হবে। ওখানে পিনগুলো বসানোর জন্য এখানে যে কয়টা পিন আছে ঠিক সেই কয়টা পিনের দিয়ে একটা বেস বানানো হয়। সেই বেসে বিভিন্ন, যেমন ভোল্টেজ, কালার সিগন্যাল, পিকচার সিগন্যাল, ওখান থেকে আসে এক একটা পিনে এক একটা কানেকশন দিয়ে তারপরে এই ইলেকট্রন বিম সৃষ্টি করে। আমাদের যে ওই যে পিকচার সিগন্যাল আছে, পিকচার সিগন্যালকেও এই বেস থেকে প্রবেশ করে ইলেকট্রন বিমের মাধ্যমে, স্ক্যানিংয়ের মাধ্যমে পিকচার তৈরি হয়। এটাকে বেস বলা হয়। রঙিন পিকচার টিউবে বিভিন্ন অংশ কি কি হতে পারে। রঙিন পিকচার টিউবেও সেই গ্লাস এনভেলপ আছে, এই যে গ্লাস এনভেলপ। তারপরে ইলেকট্রন গান,
ইলেকট্রন গান সমূহ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইলেকট্রন গান একটা, কালার টিভিতে ইলেকট্রন গান তিনটা। আমরা তো ওই কালার চ্যাপ্টারে, কালার কম্বিনেশন চ্যাপ্টারে আমরা দেখে আসছি যে রেড গ্রিন ব্লু তিনটা কালার, আমাদের মৌলিক কালার তিনটা, রেড গ্রিন অ্যান্ড ব্লু। এই কালার টিভির ভিতরেও ওই তিনটা রেড গ্রিন এবং ব্লু তিনটা ইলেকট্রন গান থাকে। তাহলে ইলেকট্রন গান আর একটা ডিফ্লেকশন ইয়র, ওই যে এইমাত্র যে ডিফ্লেকশনের কথা বলে দিয়ে আসছি, ইলেকট্রন বিমকে হরিজেন্টালি 15,625, ভার্টিক্যালি 50, স্ক্যানিং চ্যাপ্টারে। এটা আমি স্ক্যানিং চ্যাপ্টারে ব্যাখ্যা দিয়ে আসছি, সেই স্ক্যানিং চ্যাপ্টারটা একটু দেখলেই বুঝতে পারবে। ওই জন্য বলছি ইলেকট্রনিক্সে হোক এবং টেলিভিশনে হোক একটার সাথে একটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। একটা চ্যাপ্টারকে না জানলে আর একটা চ্যাপ্টারকে বোঝা খুব মুশকিল হয়ে যায়। ওই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার স্কিপ না করে দেখে নেবেন। ডিফ্লেকশন ইয়ক, এই যে এখানে দুই জোড়া ডিফ্লেকশন আছে, একটা হলো হরিজেন্টাল এক জোড়া আর ভার্টিক্যাল এক জোড়া, দুই জোড়া ডিফ্লেকশন এই ভিতরে আছে, ডিফ্লেকশন কোয়েল বলা হয়। এই ডিফ্লেকশন কোয়েল হরিজেন্টাল ভার্টিক্যাল দুইটা মিলে ডিফ্লেকশন ইয়ক বলা হয়। আর একটা শেডো মার্কস, শেডো মার্কস তো হইলো ওই কালার টিভি ভিতরে যে অনেক অসংখ্য ছিদ্র সম্বলিত যে একটা শীট আছে, খুব পাতলা করে একটা শীট, সেই শীটের ভিতর থেকে তিনটা কালার বিম চলে যায়। সেই ইলেকট্রন কালার বিম চলে যাওয়ার সেই শীটকে শেডো মার্কস বলা হয়। গ্লাস প্লেট, সামনে ওই প্লেট থাকবে, গ্লাস প্লেট, যাহাতে ওখানে কোনো আঘাত না পড়ে। তারপরে ফসফোর ডট স্ক্রিন, এইখানে যে ফসফোর স্ক্রিন আছে, আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তো শুধু সাদা ফসফোর, এখানে হইল তিনটা ফসফোর, তিনটা কালারে, রেড গ্রিন এবং ব্লু, তিনটার জন্য তিনটা ফসফোর বসানো হয়। আমরা যখন কালার টিভি ওই যে পিকচার সম্বন্ধে আলাপ করব, এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করি। তারপরে বেস হইল এই অংশটা ওই পিসিবি থেকে, পিসিবিতে বিভিন্ন কালারগুলো এবং ভোল্টেজগুলো প্রসেসিং হয়ে ওই একটা চার কোণার ছোট্ট একটা পিসিবি থাকে, সেই চার কোণার ভিতরে সেই সার্কিটগুলো বসানো হয়। সেই সার্কিটকে এই যে এই পিনের সাথে বসাতে হয়। এখানে যে গোটা পিন আছে ওখানে ওই পিসিবির ভিতরেও ছোট্ট একটা গোল করে বেস বসানো হয়। এখানে যে কয়টা পিন ওখানেও সেই কয়টা পিন, এবং কোন পিনে কি হবে, কোনটা ভোল্টেজ যাবে, কোনটা পিকচার সিগন্যাল যাবে, কোনটা কি হবে, ওখানে সব ঠিক করে, ঠিক সেই অনুযায়ী এখানে বসানোর পর বসে গেলে তখন ওই বিভিন্ন সিগন্যাল বা আলো বা ইলেকট্রন বিল সব কিছু আমরা এখান থেকে পেয়ে থাকি। টিভি পিকচার চুবে শুধু ওই কোটায় আছে তা না, এখানে ইলেকট্রন বিমগুলোকে, ইলেকট্রন বিমের গতি, ইলেকট্রন বিমের স্পিড, ইলেকট্রন বিমগুলোকে কনভার্জেন্স সমন্বয় করার জন্য আরও বিভিন্ন ম্যাগনেটগুলো আছে। এই যে সেই ম্যাগনেটগুলো কি কনভার্জেন্স ম্যাগনেট এই ভিতরে আছে, এগুলো সব ঘুরানো যায়। কেন কনভার্জেন্স ঘুরানো যায়? ইলেকট্রন বিম তিনটা যদি সেই শেডো মার্কসের ভিতরে, এটাকে আবার অনেকে অ্যাপারচার গ্রিলও বলা হয়, সেই শেডো মার্কসের ভিতরে যদি তিনটা বিম একসাথে যদি প্রবেশ করানো না হয়, সেই ক্ষেত্রে সঠিক কালার আসবে না। সেই সঠিক কালার সেই ইলেকট্রন বিমগুলোকে সঠিক গতিতে, সঠিক বিন্দুতে যাহাতে প্রবেশ করে, সেই জন্য এই কনভার্জেন্স ম্যাগনেট দিয়ে সেগুলোকে একত্রিত করে তারপরে প্রবেশ করানো। ব্লু ম্যাগনেট একটা আছে, পিউরিটি ম্যাগনেট আছে। পিউরিটি হইলো কালার, যে কালারটা আছে রেড, একদম রেডের মতো হতে হবে। সেখানে যদি আর কোনো হলুদ জাতীয় কিছু মিশ্রণ হয়ে থাকে তাহলে সঠিক কালার আমরা পাবো না। ওই জন্য ওই পিউরিটি রিংও এক প্রকার ম্যাগনেট। তারপর ডিফ্লেকশন ইয়ক, এই যে ডিফ্লেকশন ইয়ক হইলো, এটা এখানে এক জোড়া আছে, আমি কিছুক্ষণ আগেও বলছি। এটা হলো হরিজেন্টাল ডিফ্লেকশন আর একটা ভার্টিক্যাল ডিফ্লেকশন। এটা হরিজেন্টাল কতবার ডিফ্লেকশন হয়, ভার্টিক্যাল কতবার ডিফ্লেকশন হয়, প্লিজ সি এই যে আগের চ্যাপ্টার, যে স্ক্যানিং চ্যাপ্টারটাকে একটু দেখে নেবেন। সাদা কালো পিকচার চুপ কীভাবে গঠন হয়, এই ভিতরে এই যে সাদা কালো পিকচার চুপের ভিতরে এই এলিমেন্টগুলো ভিতরে আছে, এই ইলেকট্রোডগুলো ভিতরে আছে। এই ইলেকট্রোডগুলোকে এখন আমরা অঙ্কন করে রাখছি বলে এইরকম চারকোনা সোজা এরকম দেখা যায়। আসলে এটা বাস্তবে এই ধরনের একটা টিউব আকার,
টিউবের মতো এই ভিতরে থাকে, হোল থাকে। তাই একটা ইলেকট্রোড আর একটা ইলেকট্রোডের ভিতরে বসানোর পর এখানে সূক্ষ্ম একটা টিনি হোল আছে, খুব সূক্ষ্ম একটা ছিদ্র দেওয়া আছে। সেই ছিদ্র থেকে এই ইলেকট্রন বিমটা একটা পরে একটা আগায় আসে। তাহলে কিভাবে আগায় আসে সেটা আমি একটু বলছি। এই যে পিনগুলো আছে, এই পিনের যে এই ফিলামেন্ট আছে, এই ফিলামেন্টের ভিতরে এখানে এই যে পিনগুলো আছে বিভিন্ন, এখানে আমার মনে হয় 9টা 7টা 8টা 9টা এরকম পিন হতে পারে। সেই পিনের ভিতরে একটা আসবে ভোল্টেজ, এই ভোল্টেজটা পাওয়ার সাপ্লাই সেকশন থেকেও আসতে পারে। এখানে আর একটা এই যে হাই ভোল্টেজ একটা আছে, হাই ভোল্টেজ মানে কি, এটা আগেই আমি বলে রাখি, টেলিভিশনের ভিতরে এমনি সাপ্লাই যদি 12 ভোল্ট হয় তাহলে ফ্লাইব্যাক নামক এটাকে ইএসটি বলা হয়, এক্সট্রা হাই টেনশন। আমরা সংক্ষেপে ওইটাকে ইএসটিও বলে এবং অনেক ক্ষেত্রে ফ্লাইব্যাক সেকশনও বলে। সেই ফ্লাইব্যাক সেকশন থেকে ওখানে 12 ভোল্টের মাধ্যমে 12 ভোল্ট আসে, 12 ভোল্ট থেকে ট্রানজিস্টার এবং ইন্ডাক্টর মাধ্যমে অসিলেশন করে ওখান থেকে 18,000 ভোল্টেজ অর্থাৎ 18 কেবি সাদা কালো টেলিভিশনের জন্য উৎপাদন হয়। সে 18 কেবিটা হয় প্রথমে ওইটা এসি। আসলে ওই ফ্লাইব্যাকটা এক প্রকার স্টেপ আপ ট্রান্সফরমার। তো আমি ট্রান্সফরমার চ্যাপ্টারে বলে আসছি, স্টেপ আপ ট্রান্সফরমারটা কম ভোল্টেজ দিয়ে বেশি ইনপুটে কম ভোল্টেজ দিলে সেকেন্ডারি থেকে বেশি ভোল্টেজ পাওয়া যায়। কিন্তু এখানে কয়েল সংখ্যা অনেক বেশি বলে এখানে 18,000 ভোল্টেজ ওখান থেকে উৎপাদন হয়, কিন্তু ওখানে কারেন্ট কম। কারেন্ট যে 1 কি 2 মিলিঅ্যাম্পিয়ার হতে পারে, কিন্তু এটা শর্ট খাইলে 18,000 ভোল্টেজ বলে খুবই বড় ধরনের অ্যাক্সিডেন্ট না হইলেও, মৃত্যু পর্যন্ত না ঘটলেও, এটা একটা হাত পুড়ে যাওয়ার মতো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট এরকম হতে পারে। তবে মৃত্যু পর্যন্ত যায়নি, কারণ অ্যাম্পিয়ার কম। তাহলে ওই 18,000 ভোল্টেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য। সেই 18,000 ভোল্টেজ কেন উৎপাদন করা হয় সেটা আমি একটু পরে এখানেই বলে দিচ্ছি। সেই ফ্লাইব্যাক থেকেও একটা ভোল্টেজ আসতে পারে, হয় এটা 9 ভোল্ট অথবা 12 ভোল্ট। 9 ভোল্টও হতে পারে, 12 ভোল্টও হতে পারে। এটা এসিও হতে পারে, ডিসিও হতে পারে। তাহলে ওই ভোল্টেজ নিয়ে আসার কারণটা কি? সেই ভোল্টেজ নিয়ে আসে এখানে এই যে ফিলামেন্ট আছে, এই ফিলামেন্ট হয়তো 2 পয়েন্ট এখান থেকে ডুববে, এখান থেকে ডিসি হোক আর এসি হোক, এখান থেকে ডুববে, ফিলামেন্টের ভিতর থেকে এসে এখান থেকে বের হয়ে পিসিবি ভিতরে চলে যাবে। হয় পজিটিভ ঢুকলে আর একটা পয়েন্ট নেগেটিভ যাবে, কারণ পজিটিভ নেগেটিভ ছাড়া তো আমাদের সার্কিট কমপ্লিট হবে না। তাহলে ওই ডিসি ভোল্টেজ হোক এসি ভোল্টেজ হোক, ফিলামেন্টের ভিতরে ঢুকলে ফিলামেন্ট কী হবে? ফিলামেন্ট উত্তপ্ত হবে। ফিলামেন্ট যদি উত্তপ্ত হয় তাহলে সেই আশেপাশে একটা ক্যাথোড নামক একটা জিনিস বসানো আছে। এই ক্যাথোডটা এভাবে বুঝেছে, তার মানে কি এটা এইরকম টিউব আকারে সিলিন্ডার টাইপের, এর মাঝখানে ছোট্ট ছিদ্র আছে। সেই ছিদ্রটা হইলো এইটাকে ঠিক সেই রকম আইডিয়া নিয়ে অঙ্কন করা হয়েছে। এটা হইলো ক্যাথোডটা হইলো এইরকম একটা সিলিন্ডার। সেই সিলিন্ডারকে এমন একটা পদার্থ দিয়ে এটাকে বানানো হয়, সেটা সামান্য পরিমাণ যদি হিট পায় বা তাপ পায়, এখান থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন বিচ্ছুরিত হয়। সেই ইলেকট্রন এই ভিতরে এই টিউবের ভিতরেই এলোমেলো হতে থাকবে, চলতে থাকবে। এইটাকে যদি একটা নিয়ন্ত্রণ করা না হয় তাহলে তো সেটা কি হয়ে যাবে? সেটা ওদিক এদিক বিশৃঙ্খলভাবে চলে যাবে, সেটাকে আমরা কোনো কাজে লাগাতে পারবো না। সেই ইলেকট্রনটা এখান থেকে সৃষ্টি হয়ে সেই ইলেকট্রনগুলো ওই ছিদ্রের মাধ্যমে এই ভিতরে চলে আসে। এই ভিতরে কি করছে? এই ভিতরে এটা হলো অ্যাক্সেলারেটিং অ্যানোড বলা হয় এটাকে, অথবা কন্ট্রোল গ্রিডও বলে অনেক ক্ষেত্রে। এই কন্ট্রোল গ্রিডে নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়। নেগেটিভ ভোল্টেজ দেওয়ার উদ্দেশ্যটা কি? এখান থেকে যে ক্যাথোড থেকে যে ইলেকট্রন উৎপাদন হয়, সেই ইলেকট্রনটা হলো নেগেটিভ চার্জ, আর এখানেও নেগেটিভ ভোল্টেজ দিয়ে ওই ইলেকট্রনগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই টিউবের মধ্যে যদি আমি নেগেটিভ ভোল্টেজ দিয়ে রাখি আর এই ভিতরে যদি ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো ওদিক এদিক ছুটাছুটি যাওয়ার কোনো সুযোগ নাই। সেই ইলেকট্রনগুলো ওই
সিলিন্ডারের ভিতরে ঘুরতে থাকবে। তাই সিলিন্ডারের ভিতরে যদি ঘুরতে থাকে, সেই সিলিন্ডারের ভিতরেই একটা সিস্টেম অনুযায়ী আছে, ইলেকট্রনগুলো এই ভিতরে আসে। কারণ তাহলে ইলেকট্রনগুলো এই ভিতরে আসার কারণে এটাকে কি করব, ইলেকট্রন এখানে নেগেটিভ ভোল্টেজ যদি বেশি বাড়াই দিই, তাহলে ইলেকট্রন এখান থেকে এই সামনে আসার কোনো সুযোগ নাই, সামনে আসতে পারবে না। যদি ইলেকট্রন সামনে আসতে না পারে, তাহলে স্ক্রিনটা কি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আর যদি এখানে পজিটিভ ভোল্টেজটাকে বাড়াইয়া নেগেটিভ ভোল্টেজটাকে যদি একটু কমায় দিই, তাহলে পজিটিভ নেগেটিভকে কি করে আকর্ষণ করে, সে ইলেকট্রনগুলোকে সামনে দিকে ওই পজিটিভ ভোল্টেজটা আগায় আসবে। পজিটিভ ভোল্টেজটা ইলেকট্রন যদি এখানে আসে, তাহলে ইলেকট্রন সামান্য আসবে, সামান্য আসলে লাইটও কম হবে। আর যদি এখানে ওইটা যদি নেগেটিভ ভোল্টেজটাকে কমায় পজিটিভ ভোল্টেজটাকে যদি বাড়াই দিই, ইলেকট্রন বেশি আসতে থাকবে। ইলেকট্রন যদি বেশি আসে, এখানে আলো বেশি হবে। ওই জন্য টেলিভিশনের এই কন্ট্রোল গ্রিডকে নেগেটিভ ভোল্টেজ কমায়া বাড়াইয়া ইলেকট্রনকে নিয়ন্ত্রণ করতে হয়। যদি নেগেটিভ ভোল্টেজ বাড়াই দিই, সেক্ষেত্রে ইলেকট্রন এখানে কম আসবে, স্ক্রিন অন্ধকার হয়ে যাবে। যদি পজিটিভ ভোল্টেজ বাড়াই দিই, তাহলে পজিটিভ নেগেটিভ ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে সামনের দিকে বেশি ইলেকট্রন আসবে, এটা বেশি আলোকিত হবে। তাহলে ব্রাইটনেসটা এই যে এটা কন্ট্রোল গ্রিডই বলবো আমি। কন্ট্রোল গ্রিডের পজিটিভ এবং নেগেটিভকে কমায়া বাড়াইয়া ইলেকট্রনকে কম নিব না বেশি নেব, এর উপর নির্ভর করে আবার এই স্ক্রিনে ব্রাইটনেসটাকে নিয়ন্ত্রণ করা হয়। তারপরে এখানে নেগেটিভ ভোল্টেজ যদি দেওয়া থাকে, এখানে পজিটিভ, এটা কন্ট্রোল গ্রিড, এটা হলো স্ক্রিন গ্রিডে পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়। কেন পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়? এই কন্ট্রোল গ্রিডে নেগেটিভ ভোল্টেজগুলো দেওয়ার কারণে এই ইলেকট্রনগুলো এখানে ঘুরপাক খাচ্ছে, ওই ইলেকট্রনগুলোকে সামনে আনতে হবে। সামনে আনতে হলে কি করবে, এখানে পজিটিভ ভোল্টেজ দেওয়া আছে, সেই পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে ইলেকট্রনগুলোকে এই পজিটিভের মাধ্যমে আকর্ষণ করে সামনে দিয়ে এগিয়ে নিয়ে আসছে। ইলেকট্রনগুলো এই পর্যন্ত আসে, ইলেকট্রনগুলো এই পর্যন্ত আসার পর সেই ইলেকট্রনগুলো আবার ওদিকে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কন্ট্রোল গ্রিড, স্ক্রিন গ্রিড, এটা হলো ফোকাসিং গ্রিড। এই ফোকাসিংয়ের ভিতরে পজিটিভ নেগেটিভ দুইটা ভোল্টেজই দেওয়া থাকে। যদি ইলেকট্রনকে বেশি সামনে আনতে হয়, তাহলে পজিটিভ ভোল্টেজ বাড়াই দেব। আর ইলেকট্রন যদি কম আনতে প্রয়োজন হয়, স্ক্রিনে প্রয়োজন মতো, তাহলে ইলেকট্রনকে কম আনতে চায়, তাহলে নেগেটিভ ভোল্টেজ বাড়াই দেব। এটা হলো টেলিভিশনের ওই যে কন্ট্রাস্ট নামের একটা নিয়ন্ত্রক আছে। সেই কন্ট্রাস্টকে এই ফোকাসিং গ্রিডের মাধ্যমেই পজিটিভ নেগেটিভ বাড়াইয়া ইলেকট্রন বিমকে সামনে কতটুকু আগাবো সেটা আনা হয়েছে। তারপরে এখানে আবার পুরা, এটা হইল ক্যাথোড, কন্ট্রোল গ্রিড, ফোকাসিং গ্রিড, এটা হলো স্ক্রিন গ্রিড। এই স্ক্রিন গ্রিডে আবার ওই পুরা পজিটিভ ভোল্টেজ দেওয়া থাকে। পজিটিভ ভোল্টেজটা নিয়ে আসা এখানে নিয়ে রাখে। এখানে আমাদের এখান থেকে এই পর্যন্ত, এই নেট থেকে এই স্ক্রিন পর্যন্ত দূরত্ব অনেক বেশি। এই দূরত্ব অনেক বেশি কারণে ইলেকট্রন বিমকে বা ইলেকট্রনগুলোকে সামনের দিকে কি করতে হবে, আকর্ষণ করে নিয়ে আসতে হবে। এই আকর্ষণ করে নিয়ে আসার জন্য এই যে এখানে যে অ্যানোড নামে একটা প্লেট বসানো থাকে, সেই অ্যানোডের ওই যে ফ্লাইব্যাক থেকে বা ইএসটি থেকে যে 18,000 ভোল্টেজ বা 18 কিলোভোল্ট যে ভোল্টেজটা উৎপন্ন হয়, সেটা এই পিকচার ট্রুপের এই অংশে, এটা কিন্তু হল আছে, এখানে দেওয়া হয়। এখান থেকে একদম এটা যদি এখানে কানেকশন না হয়, ওখান থেকে একটা রে বাইর হয়। সেই রেটা দেখায় যে একদম নীলাভাব রে। ওই নীলাভাব রেটা এই ভিতরে ঢুকে এটা পুরাটা পজিটিভ ভোল্টেজ হয়ে যায়। পজিটিভ ভোল্টেজ কোথায় থেকে হয়, একটু ব্যাখ্যা দিয়ে যায়। এখান থেকে যে হাই ভোল্টেজ যেটা উৎপন্ন হয়, সেটা হইল এসি। ওই ভিতরে হাই ভোল্টেজ রেকটিফায়ার নামে একটা আছে, ওইটা হইল ওই এসিকে ডিসিতে পরিণত করে এই ভিতরে দিয়া দেয়। এই যে অ্যানোডে
এটা ডিসি ভোল্টেজ। ডিসি ভোল্টেজটা কি করছে, এই পুরা স্ক্রিনের সাথে লাগানো থাকার কারণে ওই ইলেকট্রন বিমকে এই নেট থেকে এই পর্যন্ত আকর্ষণ করে নিচ্ছে। আকর্ষণ করে নিয়ে এই ইলেকট্রন বিম সোজা আইসা এখানে বসে থাকে। এখানে বসে থাকার পর কি করবে, সে ইলেকট্রন বিম কিন্তু নাড়াচাড়া করতে হবে। হরিজেন্টালি 15,625, ভার্টিক্যালি 50। এইটাকে নাড়াচাড়া কে করবে, এই ডিফ্লেকশন কোয়েল করবে। এই ডিফ্লেকশন কোয়েলটা সো-টুথ পালস উৎপাদন করে। সো-টুথ পালসের কথাও তো আমি পালস চ্যাপ্টারে বলে দিয়ে আসছি। গোড়া দাঁতের মতো একদম স্ক্যানিংটা সোজা উঠে যায়, আবার ট্রেসিং সোজা উঠে যায়, আবার রিট্রেসিংয়ের সময় ওইটা একদম ভেঙে পড়ে। ওইটা ওই যে স্ক্যানিং চ্যাপ্টারটা একটু দেখে নেন কাইন্ডলি। স্ক্যানিং চ্যাপ্টারটা দেখলে ওই কীভাবে ডিফ্লেকশন করে সেই জিনিসটা বুঝতে পারবে, কীভাবে ইলেকট্রন বিম স্ক্যানিং হয় এটা আপনারা বুঝতে পারবেন। তাহলে এই যে এইটা হইলো স্ক্যানিং কোয়েল দেওয়া আছে, তাহলে স্ক্যানিং চ্যাপ্টারটা একটু দেখে নেবে। এবং এটা দুই জোড়া এখানে বসে থাকে বলে ওইটাকে ইয়ক নামে আখ্যায়িত দেওয়া থাকে। এইটা হইলো এই সাদা কালো পিকচার টিউবের গঠন সম্বন্ধে সংক্ষিপ্ত আলাপ করলাম। এবার আসছে কালার টিভি পিকচার টিউবের গঠন। প্রথমে আসছে ডেল্টা গান। ডেল্টা কেন বলা হয়, এই যে ত্রিভুজ আকারে, ডেল্টার সিম্বল তো আমরা জানি ত্রিভুজ আকার, ঠিক আছে, ত্রিভুজ আকার। সেই ত্রিভুজ আকারে এখানে কি আছে, এইটা হইলো ইলেকট্রন গান। এই ইলেকট্রন গান কিভাবে সৃষ্টি হয়, আমরা সাদা কালো টেলিভিশনের সাদা কালো পিকচার টিউবের যে এলিমেন্ট দিয়ে যে ইলেকট্রন গান তৈরি হয়, সেই ইলেকট্রন গানের মধ্যেই এখানে অনেকগুলো এলিমেন্ট আছে ধরে নেয়। সেই গান থেকেই তিনটা ইলেকট্রন বিম সৃষ্টি হয়। তিনটা ইলেকট্রন বিম বেসিক কালার কি কি, রেড, গ্রিন এবং ব্লু। এই তিনটা গান ত্রিভুজ আকারে থাকে, ডেল্টার আকারে থাকে বলে এটাকে ডেল্টা গান হিসাবে আখ্যায়িত করা। সেই ইলেকট্রন বিম তিনটা এখান থেকে বের হয়েছে, বের হয়ে এইটাকে শ্যাডো মার্কস বলা হয়। এটাকে আরও একটা নাম আছে, সেটা একটু পরেই আমরা পাবো, শ্যাডো মার্কস। এই শ্যাডো মার্কসটা কোন জায়গায় থাকে, শ্যাডো মার্কস একদম পিকচার টিউবে কাছাকাছি। তাই ইলেকট্রন বিমকে ওই পিকচার টিউব পর্যন্ত কে টান দিয়ে নিয়ে আসে, ওই যে ইএসটি এক্সট্রা হাই টেনশন ফ্লাইব্যাক থেকে যে 18,000 ভোল্টের সাদা কালো ক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে 25 থেকে 30 কিলো ভোল্ট পর্যন্ত হতে পারে, অর্থাৎ 25,000 ভোল্টেজ থেকে 30,000 ডিসি ভোল্টে হতে পারে, খুব হাই ভোল্টেজ। কারণটা কি, ওইটাকে স্ক্রিন পর্যন্ত অত দূরত্বকে ইলেকট্রন বিমকে টান দিয়ে নিয়ে স্ক্রিনে ফালাতে হবে, স্ক্রিনে আঘাত করাতে হবে। তাই স্ক্রিনে আঘাত করাতে হইলে সেই তিনটা ইলেকট্রন বিমই এই শ্যাডো মার্কস নামক একটা পাতলা একটা শীট আছে, এখানে অসংখ্য ছিদ্র আছে, কত জানি কয় লাখ জানি, আমি এই মুহূর্তে ঠিক আমার মনে নাই, বলাটা ঠিক হবে না, একটু যদি ভুল হয় সেটা একটু ভুল হতো, লাখের উপরে 10 লাখের উপর ছিদ্র আছে। এইটা একটা 24 ইঞ্চি কালার টিভি পিকচার টিউবের জন্য এই শ্যাডো মার্কসের ছিদ্র সংখ্যাটা 10 লাখের উপরে ছিদ্র। এটা কোন জায়গায় থাকে, পিকচার টিউবের একদম স্ক্রিনের কাছাকাছি থাকে, স্ক্রিনের কাছাকাছি। তিনটা ইলেকট্রন বিম রেড, গ্রিন, ব্লু গান আসছে, ওই ভিতরে আসছে। ওই শ্যাডো মার্কসের ভিতরে প্রবেশ করানোর পর তার পরপরই একটা ডট, ফসফোর ডট স্ক্রিন থাকে। তো এই ফসফোর ডট স্ক্রিনও এভাবে ডেল্টার আকারে বসানো হয়, রেড, গ্রিন, ব্লু। দেখুন ব্লু গান এখানে আসছে, ব্লু গান এই দিকে আসবে, ওই ব্লু গানটা এখানে আঘাত করতেছে। আর গ্রিন এইখান দিয়ে আসছে, গ্রিন সোজিয়ে আসছে। গ্রিন কিভাবে আসছে, গ্রিন এখানে আইসা এই যে মাঝখানে গ্রিন পড়ছে। আর একটা রেড এই প্রান্তে, এই রেড এখান থেকে ওই শ্যাডো মার্কসের ভিতরে এসে রেড এই বিন্দুতে আঘাত করবে। এইটা হইল পিকচার টিউবের স্ক্রিনে যে ফসফোর ডট স্ক্রিন আছে, সেই ফসফোর ডট স্ক্রিনেও রেড, গ্রিন, ব্লু এভাবে বসানো হয়, রেড, গ্রিন, ব্লু। এটা যদি রেড হয় এটা গ্রিন, এটা ব্লু, এটা যদি এটা গ্রিন, এটা ব্লু, এভাবে পাশাপাশি করে খুব অসংখ্যভাবে বসানো থাকে, খুব কমপ্লিকেটেড। এই পাশে একটু দেখেন, ওই যে ইলেকট্রন গান থেকে তিনটা ইলেকট্রন বিম আসছে, তিনটা এই শ্যাডো মার্কস আছে। এই শ্যাডো মার্কসের একটা ছিদ্রের ভিতরে
ভিতরে প্রবেশ করছে। এখানে ফসফর ডট বসানো আছে, ফসফর ডট ও রেড, গ্রিন, ব্লু তিনটা কালারই এখানে বসানো আছে। সেই তিনটা কালার, ওই কালারটা রেডের সাথে রেড পড়লে রেড হবে, রেডের সাথে গ্রিন যদি পড়ে তাহলে কি হবে, ইয়েলো হবে। আমরা কালার কম্বিনেশনটা একটু দেখে না, কোনটার সাথে কোনটা মিশালে, কত পার্সেন্ট করে মিশালে কি কালার হয়, ইয়েলো, সাইন, মাজেন্টা কিভাবে হয় ওইটা একটু দেখে নেবে। তাহলে ডেল্টা গান গঠন সম্বন্ধে কিছুটা হইলেও আমরা আইডিয়া নিতে পারলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, গ্রিনটা সবসময় মাঝখানে থাকে, গ্রিনটা সবসময় সোজা যায়, আর এই রেড এই প্রান্তে ডান প্রান্তেটা বাম প্রান্তে আসবে, বাম প্রান্তেটা ডান পাশে যাবে। সেটা কোন ভিতর দিয়ে যাবে, শ্যাডো মার্কস প্লেটের ভিতর দিয়ে, একটা ছিদ্র ভিতর দিয়ে যাবে। এখানে যে ডটস এই ফসফোর ডট আছে, সেই ফসফোর ডটকে যার যার কালারকে সে আঘাত করবে। দিস ইজ দ্য শর্ট ডিসক্রিপশন। এটা হইল ইনলাইন গান, এটাকে প্রিসিশন ইন লাইন এরকমও বলা, কারণ তিনটা গান একই লাইনে থাকে, রেড গ্রিন মাঝখানে কিছুক্ষণ আগেও বলছি, আর ব্লু এই প্রান্তে থাকে। হ্যাঁ, তাইলে ওখানে যে শ্যাডো মার্কস বলা আছে, এখানে ওইটাকে অ্যাপারেচার গ্রিল বলা হয়, মাস্ক, এটাও মাস্ক। কিন্তু ওখানে ডট তিনটা হইল ডট আকারে থাকে, এখানে এই স্ট্রিপ, ভার্টিক্যাল স্ট্রিপ আকারে থাকে ওই ফসফোরগুলো। এটা হল ভার্টিক্যাল স্ট্রিপ ফসফোর স্ক্রিন। এই ফসফোর স্ক্রিন আছে, সেই ফসফোর স্ক্রিনটা বিন্দু আকারে থাকে না, কিন্তু ওই যে এক একটা কালার এক একটা ভার্টিক্যাল মানে কি খাড়া স্ট্রিপ আকারে বসানো থাকে। এটা হইল ব্লু স্ট্রিপ, এটা হইল গ্রিন স্ট্রিপ, এটা হইল রেড স্ট্রিপ। তাহলে ওখানেও যে ইলেকট্রন গান, সেখান থেকে ইলেকট্রন গান থেকে তিনটা ইলেকট্রন বিম বের হয়েছে, রেড, গ্রিন, ব্লু। সেই তিনটা ব্লু আইসা ওই যে অ্যাপারেচার মার্কস, অ্যাপারেচার গ্রিলের ভিতরে ঢুকছে। সে অ্যাপারেচার মার্কসের ভিতরে ঢুকে এই যে রেড যেটা এই প্রান্তে, সেটা অ্যাপারেচার গ্রিল ভিতর থেকে এসে রেড এখানে আঘাত করছে। এই পাশে যেটা ব্লু, ওই অ্যাপারেচার গ্রিল ভিতর থেকে ব্লুতে আঘাত করছে, আর গ্রিন অলওয়েজ মাঝখানে সে সোজা আকারে এই ইলেকট্রন বিমটা আঘাত করে। তাইলে 3 ইনলাইন, এটাকে 3 ইনলাইন গানসও বলা হয়। এই ইলেকট্রন বিম দেখতেই তো পাচ্ছে, এটাকে অ্যাপারেচার গ্রিল বা অ্যাপারেচার মার্কস বলা হয়। আর এটা হইল ভার্টিক্যাল স্ট্রিপ ফসফোর স্ক্রিন, এটা হইল ফসফোর স্ক্রিন। ফসফোর স্ক্রিনের কাজ তো আমরা ফসফোর স্ক্রিনের কাজ তো আমরা সবসময় আলাপ করে আসছি। আলো পড়ে, সেই আলোটা, সেই সামান্য আলো পড়লে ওখান থেকে বেশি পরিমাণ আলো বিচলিত হয়, এটাও মোটামুটি জানা হয়ে গেল। এটা ট্রিনিট্রন গান, ট্রিনিট্রন পিকচার টিউব। এই ট্রিনিট্রন পিকচার টিউবকে শুধু সোনি কোম্পানি, জাপানের সোনি কোম্পানি আবিষ্কার করেছে, এবং এই ট্রিনিট্রন পিকচার টিউব আবিষ্কারের কারণে এবং পিকচার কোয়ালিটিটা খুবই ভালো, ওই জন্য সোনি কালার টিভির মতো আর কালার কোনো টিভিটি নাই। এখনো সোনি প্যারালার কোনো কালার টেলিভিশন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তাহলে এই ট্রিনিট্রন পিকচার টিউবটা কিভাবে গঠন করছে, এখন এর যে রেড, গ্রিন, ব্লু, ওই গ্রিন অলওয়েজ সোজা গমন করে মাঝখানে থাকে। এটা হইল ক্যাথোড। ক্যাথোডের কাজটা কি, ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা বলে দিয়ে আসছি। এখানে আরও আছে, যেমন ওই যে ফিলামেন্ট আছে, ফিলামেন্টের কাজটা কি, ফিলামেন্টের ভোল্টেজ যাবে ওই যে কালার টিভি ক্ষেত্রে হয়তো 24 ভোল্ট পর্যন্ত যাইতে পারে, আমি 12 ভোল্ট বেশি পাইনি। তাই 12 ভোল্ট ওখানে ডিসি ঢুকছে, ডিসি ঢুকে ওই ফিলামেন্টটাকে উত্তপ্ত করছে। ফিলামেন্ট যেহেতু উত্তপ্ত করছে, ফিলামেন্টের আশেপাশে ক্যাথোড আছে। ক্যাথোডের কাজটা কি, ক্যাথোড এমন একটা মেটাল দিয়ে তৈরি, এখানে সামান্য পরিমাণ যদি তাপ পায়, সেখান থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন বিচলিত হয়। সেই ইলেকট্রন বিচলিত, এখানে 3টা ক্যাথোড আছে, 3টা ক্যাথোড, ব্লু ক্যাথোড থেকে ব্লু সিগন্যাল, ব্লু ইলেকট্রন, গ্রিন থেকে গ্রিন ইলেকট্রন, রেড থেকে রেড ইলেকট্রন সৃষ্টি হয়ে ওইটা কি করছে, এখানে গ্রিড 2টা, এটা হলো গ্রিড 1, এটা হলো গ্রিড 2, এটা হলো হয়তো বা এটা কন্ট্রোল গ্রিড। এই কন্ট্রোল গ্রিডের মাধ্যমে নেগেটিভ ভোল্টেজ দেওয়া আছে। আমি ব্ল্যাক সাদা কালো পিকচার টিউবের ক্ষেত্রে আমি কিছুটা আইডিয়া করে আসছি, এখানে নেগেটিভ ভোল্টেজ দেওয়া থাকে।
এখানে নেগেটিভ ভোল্টেজ দেওয়া কারণটা কি, ওই ইলেকট্রনগুলো যাতে ওদিক এদিক বিশৃঙ্খলভাবে যেন ঘোরাফেরা না হইতে পারে, ওই জন্য এখানে নেগেটিভ ভোল্টেজ দিছে। তাহলে ইলেকট্রনটা হইলো নেগেটিভ চার্জ, এটাও যদি নেগেটিভ দিই তাহলে নেগেটিভকে বিকর্ষণ করে এক জায়গায় কোণঠাসা করে রাখছে। এক জায়গায় যখন কোণঠাসা করে রাখছে গ্রিড টু, হয়তো এখানে ওই যে পজিটিভ ভোল্টেজ দিছে, ওই পজিটিভ ভোল্টেজ দিয়ে ওই ইলেকট্রনগুলোকে সামনের দিকে আকর্ষণ করে নিচ্ছে, সামনের দিকে আকর্ষণ করে দিচ্ছে। হয়তো এখানে ওই যে পজিটিভ নেগেটিভ ভোল্টেজটাকে কমায় বাড়ায় ওই যে স্ক্রিনে আলোকে ব্রাইটনেসটাকে কমানো বাড়ানো যায়, সেটা সামনে আসছে। সামনে আসার পর এখানে ওই যে ফোকাসিং দিকগুলো আছে, সেই ফোকাসিংগুলো সামনে নিয়ে আসা এগুলোকে এখানে এই যে চুম্বক জাতীয় ওই যে কনভার্জেন্স ম্যাগনেট বা পিউরিটি ম্যাগনেট আরও বিভিন্ন ম্যাগনেটগুলো দেখে আসছি, সেগুলো নিয়ে এই ইলেকট্রন বিমটাকে বেঁকে ফেলে, এখান থেকে এখানে আসে। এখানে একটা চুম্বক বসানো আছে, কি চুম্বক? কনভার্জেন্স প্লক্স, কনভার্জেন্স ম্যাগনেট একটি এখানে বসানো আছে। সেই ম্যাগনেট আবার ওইটাকে বাঁকানোর পর এখানে ওই যে শ্যাডো মার্কস বা অ্যাপারচার গ্রিল আছে, সেই শ্যাডো মার্কসে একটা ছিদ্রের ভিতরে ঢুকানোর চেষ্টা করে। যদি এই কনভার্জেন্সটা ঠিকভাবে অ্যাডজাস্ট করা না থাকে তাহলে ইলেকট্রন বিম এই ব্লু গ্রিনটা একটু ওইদিকে সরে যাবে। সেক্ষেত্রে ছিদ্রের ভিতরে যদি সঠিকভাবে না যায় তাহলে ব্লু তো আমি সঠিক পাবো না, তাহলে ব্লু এবং গ্রিন মিলে যে কালারটা হবে সেই কালারও সঠিকভাবে হবে না। তো গ্রিন তো সোজাভাবেই যাচ্ছে, গ্রিনকেও আকর্ষণ করে নিচ্ছে, এটাকে বাঁকানোর কোনো প্রয়োজন হয় না। এখানে রেড যেটা আসছে ওই চুম্বকগুলোর মাধ্যমে ওই ইলেকট্রন বিমটাকে বাঁকায় দিছে। এখানে কনভার্জেন্স আছে, সেই কনভার্জেন্স দিয়ে নিয়ন্ত্রণ, সেই কনভার্জেন্সকে ঘুরানো যায়। এটা চুম্বক জাতীয় কিন্তু রিং জাতীয়, সেইগুলো একটা অ্যাপারচার গ্রিলের ভিতরে আসে। তিনটা ইলেকট্রন বিম একটা অ্যাপারচার ভিতর থেকে ঢুকে তিনটা ওই যে ফসফর স্ক্রিন আছে, ব্লু ফসফর, গ্রিন ফসফর, রেড ফসফরগুলোকে আঘাত করে সেখান থেকে আমরা আলো পাওয়া যায়। তাহলে ওই যে তিনটা ইলেকট্রন বিমগুলোকে বাঁকানো হয়, স্পিড বাড়ানো হয় এবং অ্যাপারচার গ্রিল বা শ্যাডো মার্কসের ভিতরে একটা ছিদ্রের ভিতরে যাতে সঠিকভাবে প্রবেশ হয়, সেগুলোকে কারা কাজ করতেছে, কারা নিয়ন্ত্রণ করতেছে? কনভার্জেন্স, পিউরিটি এবং ডিফ্লেকশন অ্যাডজাস্টমেন্ট, এইগুলো দিয়ে। ওইগুলো কোন জায়গা আছে? এখানেই আছে। তাহলে কনভার্জেন্সের কাজ কি? কনভার্জেন্সের কথা হয়েছেটা কি, এই পিকচার যে তিনটা ইলেকট্রন গান আছে কালার টিভি ক্ষেত্রে রেড, গ্রিন এবং ব্লু, সেই রেড এবং গ্রিন, ব্লু এই তিনটা ইলেকট্রন বিমকে সমন্বয় করবে। কিভাবে সমন্বয় করবে? যাতে একটা অ্যাপারচার গ্রিলের ভিতরে তিনটা যাতে প্রবেশ করতে পারে সেইভাবে সমন্বয় করা বা অ্যাডজাস্ট করাকে কনভার্জেন্স ম্যাগনেট বলে। সেই কনভার্জেন্স কারা করতেছে? এখানে যে কোনো একটা কনভার্জেন্স ম্যাগনেট, এটা ঘুরানো যায়, এটাকে একটু রিংয়ের আকারে ওদিকে ঘুরিয়ে সেই কালারটাকে অ্যাডজাস্ট করে। কালারটাকে অ্যাডজাস্ট করা মানে এটা কি? ওই কনভার্জেন্সটাকে ঠিক করা। কনভার্জেন্সকে ঠিক করা মানে এটা কি? অ্যাপারচার গ্রিলের ভিতরে যাতে তিনটা বিন্দু একসাথে প্রবেশ করে। তাহলে কনভার্জেন্স সম্বন্ধে জানা হয়ে গেল। পিউরিটি কাজটা কি? পিউরিটি মানে কি? খাঁটি করা। যেমন রেড পিওর রেড হতে হবে, গ্রিন পিওর গ্রিন হতে হবে, ব্লু হতে হবে। এই যে শো কালারকে 100 নিজে যে রেডের মতো, গ্রিনের মতো, ব্লুর মতো ওই কালারকে 100% 100% ফুটিয়ে তুলতে হবে। যদি 100% যদি নিজে কালারকে ফুটিয়ে তুলতে পারে এবং পর্দায় যদি সেটাকে ইলেকট্রন বিম তিনটাকে ফালানো যায় তাহলে আমরা পিওর কালার পাবো। পিওর কালার পাওয়াটা কি? কালার পিউরিটি বলা হয়। এই কাজের জন্য একটি ম্যাগনেট ব্যবহার করা হয় যাকে পিউরিটি ম্যাগনেট বলা হয়। সেই পিউরিটি ম্যাগনেটও এইটার ভিতরে আছে। ডিফ্লেকশন অ্যাডজাস্টমেন্ট, এই যে ডিফ্লেকশন কয়েল, এই ডিফ্লেকশন নেকে বসায়া রাখা হয়, ইট ইজ কল্ড ডিফ্লেকশন কয়েল। এই ডিফ্লেকশন কয়েলের কাজটা কি? ওইটা স্ক্যানিং চ্যাপ্টারে দেখে আসছে আমরা। ওই যে ফ্রেম ফিল, কয়টা ফ্রেম মিলে কয়টা ফিল হয়, কয়টা ফিল মিলে একটা স্ক্যানিং হয়। ওই হরিজেন্টালি 15,625, ভার্টিক্যালি 50 ওই ইলেকট্রন বিমকে নাড়াচাড়া করে। ইলেকট্রন বিমগুলোকে নাড়াচাড়া করার কারণেই আমরা পুরো স্ক্রিনে আলো
আলো পাওয়া যায়। যদি আলো পাওয়া না যায়, শুধু মাঝখানে সাদা কালো ক্ষেত্রে শুধু মাঝখানে একটা ইলেকট্রন বিম যদি বসে থাকে, ধরে নিতে হবে যে ইলেকট্রন বিম সৃষ্টি হয়েছে কিন্তু ডিফ্লেকশন হয়নি। সেই ক্ষেত্রে ওই ডিফ্লেকশন ফল্টের ডিফ্লেকশন সার্কিটের ফল্ট। এই ফল্টগুলো দেখে আমাকে বুঝতে হবে কোন সার্কিট কাজ করতেছে না, কোন জায়গায় সমস্যা। ওই জন্য প্রত্যেকটা ইলেকট্রোডের প্রত্যেকটা সার্কিট, প্রত্যেকটা ব্লক কি কাজ করে সেগুলো সম্বন্ধে জানতে হবে। আমি সর্বপ্রথমেই ওই যে ব্লক ডায়াগ্রামগুলো সম্বন্ধে, ট্রান্সমিশনের ব্লক ডায়াগ্রাম সম্বন্ধে কোন ব্লকে কী কাজ করে সেগুলো আমি বিশদভাবে ব্যাখ্যা দিয়েছি। সেইগুলো জানতে হবে। একটা কালার টিভি ব্লক ডায়াগ্রাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্লক ডায়াগ্রাম, কোন ব্লকের কী কাজ, সেইটা যদি জানা থাকে তাহলে কোনো ফল্ট আসলে সেই ফল্টের লক্ষণ থেকে আমি বুঝতে পারবো, আমি ধরতে পারবো কোন ব্লকের ফল্ট এটা। সেই ব্লকে গিয়ে আমি ওই যে সারা পিসিবিতে কাজ না করে আমি ফল্ট দেখে বুঝতে পারবো ওই ব্লকে। যেমন এটা পিকচার সেকশনের ফল্ট, তাহলে পিকচার সেকশনটা পিসিবিতে কোন জায়গায়, সেই পিকচার সেকশনে কি কি আছে, কি ফল্ট হতে পারে, আমি সেটা ফাইন্ড আউট করে সেটাকে সমাধান করব। দিস ইজ দ্য রিপেয়ারিং সিস্টেম। ডিফ্লেকশনে এবার দেখেন এখানে কয়েল আছে একটা, এটা হইলো ওই যে গান, ইলেকট্রন গান থেকে যে বিম উৎপন্ন হয় সেটা ওই যে স্ক্রিনের মাঝখানে এসে বসে রয়েছে। ওইটাকে হরিজেন্টালি 15,625, ভার্টিক্যালি 50 বার এটাকে স্ক্যানিং করাতে হবে। এটাকে যদি স্ক্যানিং করাতে হয় তাহলে হরিজেন্টাল কোয়েলটা ওই যে এক জোড়া কোয়েল, যে হরিজেন্টাল কোয়েল এটা হরিজেন্টাল কোয়েল ভিতরে থাকে, ভার্টিক্যাল কোয়েল, ভার্টিক্যাল ডিফ্লেকশন ওয়াইন্ডিং দুইটা বাইরে থাকে। তাহলে ভার্টিক্যাল দিয়ে এই ইলেকট্রন বিমকে কি করে নিচে থেকে উপর দিকে প্রতি সেকেন্ডে 50 বার উপরে উঠায় দেয়, ঠিক আছে। আর হরিজেন্টাল কি করে ডানে বায়ে 15,625 বার। এটা স্ক্যানিং চ্যাপ্টারটা একটু দেখে নেন প্লিজ, তাহলে বুঝতে পারবে। ওই নাড়াচাড়া করানোর কাছে ইলেকট্রন গান থেকে যে বিম সৃষ্টি হয় সেই বিমটাকে মুভমেন্ট করার দায়িত্বটা হইল এই ডিফ্লেকশনের কাজ। ডিফ্লেকশন, ফোকাসিং, সেন্টারিং এবং কনভার্জেন্স কোনটা কি কাজ করে এটা একটু দেখে নেন। ডিফ্লেকশন তো আমরা জানি ওই যে ইলেকট্রন বিম, রেড, গ্রিন এবং ব্লু তিনটা যে ইলেকট্রন বিম সৃষ্টি হবে সেটাকে ডিফ্লেকশন মাধ্যমে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি নাড়াচাড়া করা হয়। ব্লু ম্যাগনেট, পিউরিটি রিং, কনভার্জেন্স ম্যাগনেট, ডিফ্লেকশন ইয়কটি টিউবের গলায় স্থাপন করা, ওই যে টিউবের গলায়। এখানে এই যে ডিফ্লেকশন কয়েল আছে আর কি ব্লু ম্যাগনেট, পিউরিটি ম্যাগনেট, কনভার্জেন্স ম্যাগনেট, এই গলাতেই এই নেকই বসানো হয়। এবং এখানে রিং আছে, সেই রিংটাকে একটু লুজ করে বসাতে হয়। যখন কালার ডিফ্লেকশনটা ঠিকভাবেই করছে এবং কালারগুলো অ্যাডজাস্টমেন্ট ঠিক হয়েছে তখন ওই স্ক্রুটাকে টাইট করে ফেললে এটা আর নাড়াচাড়া হবে না। আবার নাড়াচাড়া হয়ে গেলেই অনেক ক্ষেত্রে আবার কালারগুলো ডিসপ্লেস হয়ে যাবে। ডিফ্লেকশন ইয়ক ডানে বায়ে নড়াচড়া করে অ্যাডজাস্ট করা। এই ডিফ্লেকশন ইয়কটাকে ওখানে স্ক্রু আছে, ওই স্ক্রুটাকে একটু লুজ করে এটাকে ডানে বায়ে ঘুরে, এটাকে যদি এভাবে ঘুরে ফেলে তখন কিন্তু পিকচার বেঁকে যাবে। আর যদি উল্টে ফেলে তাহলে মাথা নিচে পা উপরে উঠে যাবে। ওই জন্য এটাকে সঠিকভাবে এই নেকের সাথে বসায় যখন দেখা যাবে যে একদম আয়তাকার হয়েছে তখন এইখানে যে স্ক্রু আছে সেই স্ক্রুটাকে টাইট করে এটা যাতে নড়াচড়া না হয় স্ক্রু টাইট করে ফেলতে হবে। ফোকাসিং এবং সেন্টারিং। ফোকাসিংকে কাজটাকে ফোকাস করা। ফোকাস করবে ইলেকট্রন গান থেকে যে ইলেকট্রন বিম সৃষ্টি হবে সেটাকে স্ক্রিনে সঠিকভাবে ফালাতে হবে। ফোকাসিং পদ্ধতি দুই প্রকার, একটা হলো লেন্স ফোকাসিং সিস্টেম, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোকাসিং সিস্টেম। লেন্স ফোকাসিংটা হইলো, লেন্স ফোকাসিংটা কী করে, যে ফোকাসিং যে উৎপাদন হয় সেটাকে সরাসরি পিকচার টিউবের ভিতরে আঘাত করে। ইলেকট্রোম্যাগনেট বলতে কোনো কয়েলের ভিতরে যদি কোনো ভোল্টেজ প্রয়োগ করে সেখানে যে চুম্বকের ক্ষেত্র, ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়, যে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে ইলেকট্রন বিমটাকে অধিক দিতে পারে। যেমন ত্রিনিত্রন পিকচার চুপে যে ইলেকট্রন বিমগুলো যে বেঁকে যায়, উপর থেকে নিচে আসে, নিচে থেকে আবার ওদিকে বেঁকে দেয়, এটা দুইটা কাজ করে। একটা হইলো ফোকাসিংয়ের কারণে আর একটা হইলো ওই যে কনভার্জেন্সের মাধ্যমে। সেন্টারিংটা হইলো ওই যে তিনটা বিন্দু যাতে একই সেন্টারে পড়ে, একই অ্যাপারচার গ্রিল বা শ্যাডো মার্কসের ভিতরে পড়তে পারে, ওই জন্য ওইটাকে সেন্টারিং করতে হবে। ওইখানে সেন্টারিং ম্যাগনেটও একটা আছে, ওই সেন্টারিং ম্যাগনেট দিয়ে ওইটাকে অ্যাডজাস্ট করে। খুব কমপ্লিকেটেড জিনিস।
কনভার্জেন্ট, এই যে ইলেকট্রন বিম সৃষ্টি হয়েছে এখানে, ওই যে 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 কয়েলের কথা বলছিলাম ফোকাসিংগুলো, এগুলো দিয়ে ওই যে ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমে বেঁকে ফেলছে। কনভার্জেন্সের মাধ্যমে সেগুলোকে আবার বাঁকায় বেঁকে একই অ্যাপারেচার গিলের ভিতরে ফেলায় ওখানে যে ফসফর স্ক্রিন আছে 3টা কালার, রেড, গ্রিন অ্যান্ড ব্লু, ওখানে ফালানো হয়। কালার প্রিন্টের যুগে লাল, সবুজ এবং নীল এই 3টে ইলেকট্রন বিমকে সমন্বয় করার পদ্ধতিকে কনভার্জেন্স বলা হয়। 3টা ইলেকট্রন বিমকে সমন্বয় করছে, এই সমন্বয় করার পদ্ধতিকে কনভার্জেন্স বলা হয়। এতক্ষণ অনেক আলাপ ভিডিও বেশি লম্বা হয়ে গেছে কিনা জানি না। আবার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন। আমি আর এই যে কিছুদিনের মধ্যে ভিউয়াররা আছে এদের জন্য আমি পিএলসি ভিতরে নিয়ে যাব। আমি পিএলসি টিউটোরিয়ালটা কিছুদিনের মধ্যেই শুরু করতে পারবো আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ।